গেলাম, ওই হারামজাদি বউটার কাছে হেরে গেলাম। ওই হাতে গিয়ে না জানি বাবা আমার ছেলেটাকে হারাতে হয়। বৌমা আটকুড়ি বেটি, ও বাবা তখন থেকে ডেকে ডেকে গলাটা আমার একদম শুকিয়ে গেছে। বলি ওই হারামজাদি, বলে আবার কি কোনো নাগর জুটে একদম মজে আছিস নাকি রে? বৌমা বৌমা, আপনি না আমার মায়ের মতো, মা হয়ে আমার প্রতি অশ্লীল মন্তব্য করতে আপনার বিবেক একটু বাঁচছে না? কি বললি আটকুড়ি হারামজাদি? রাইমা, রাইমা, ওই ঘর থেকে গরম বুন্দিটা নিয়ে আয় তো। এই নাও। ওই হারামজাদির বউটার বড়টা তেল হয়েছে। আচ্ছা আজ আমি দেখাচ্ছি মজা। বৌমা তাকে ভাঙতে গেলে বল চাই, শরীরের বল। তোমাকে তো আমি কতবার বলেছি বৌমা, সবল মারতে না পারো, ফোঁস করতে তুমি ভুলে যেও না। কি বললে? কি আর বলবো সুধাময়ী, তোমাদের বধূরের যাত্রায় পৈশাচিক দৃশ্য দেখে সবাই বোমা হয়ে গেলে কি হবে? আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমার দুজনের চুলের মুঠিটা ধরে থানায় নিয়ে গিয়ে বধূ নির্যাতনে মামলা করব। আমিও থানায় যাব। এই বুড়ো শকুন তার বৌমার সঙ্গে অবৈধভাবে একদম মত্ত ছিল। আরে বাবা, সেটা চোখে দেখার পর থেকে আমার নামে মিথ্যে ডায়েরি করতে এসেছে। ঠিক বলেছো মা, এই ব্যাপারে আমি তোমায় সাক্ষী দেব। তা তো যাবেই, কারণ সুরের সাক্ষী যে মাতা। একটা হিজড়ে যেমন সারা জীবন চেষ্টা করলেও একটা সন্তানের জন্ম দিতে পারে না, তেমনি তুমি হাজারটা মিথ্যে দিয়ে হাজারবার চেষ্টা করলেও একটা সত্যের জন্ম তোমরা দিতে পারবে না। আপনি চলে যান বাবা, আপনি এখান থেকে চলে যান, না হলে আমার জন্য আপনাকে আরো অপমানিত হতে হবে। অপমান? ওরা আমাকে অপমান করছে না বৌমা, অপমান করছে ওদের নিজের বিবেক, নিজের চরিত্র, নিজের রুচিবোধকে। কতটা নিজ খারাপ মনের মানুষ তারই প্রমাণ দিচ্ছে বৌমা, তারই প্রমাণ দিচ্ছে। ওরা হাজার চেষ্টা করলেও পরমাকে কোনো মতেই ওরা অপমানিত করতে পারবে না। কারণ আমি জানি চাঁদেও কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার পরমার শরীরে কোনো কলঙ্ক থাকতে পারে না। কিসের দাগ এত? তোর মায়ের স্বেচ্ছাচারিতার দাগ বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর মা বৌমাকে গরম খুনতে দিয়ে ছি মাছি, এ তুমি কেমন পৈশাচিক মনের আশ্রয় দিলে বা? সৎ ছেলে স্ত্রী হলেও পরমা তো তোমার পুত্রবধূ, আর পুত্রবধূ যে নিজের মেয়ের মতো, তাকে তুমি স্বীকার করো না? আমি স্বীকার করি না, পরের মেয়ে শুধু পরই হয়ে থাকবে আমার কাছে। বলো না মা, ও কথা বলো না। ও কথা শোনার পর এই বাংলার কোন পুত্রবধূ বোধহয় আর তার শাশুড়িকে মা বলে ডাকবে না, ডাইনি বলে ঘৃণা করবে। তাতে ওদের কোনো যায় আসে না রূপ, কোনো যায় আসে না। কারণ ওদের যে শুভ শুভ বোধটা আজ ওরা হারিয়ে ফেলেছে। তাই তোকে বলছি না রূপ, তুই বড় বৌমাকে থানায় নিয়ে গিয়ে ওদের নামে ডায়েরি করে দিয়া। থানায় তো আমি যাব, ওদের সবার নামে আমি ডায়েরি করব। কেন আমাদের সবার নামে ডায়েরি করবে কেন মা? আর কেন আবার সকাল থেকে মায়ের গয়নাগুলো পাওয়া যাচ্ছে না, আলমারি থেকে কে যেন চুরি করে নিয়েছে। কে কি চুরি করেছে ভাগ্নি? মানে আমার সীতার কানের দুল বাউটি চুর সব চুরি হয়ে গেছে।
আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, তুই কি যেন চুরি হয়ে গেছিস বলছিস? সীতাহার, বাউটি, কানের দুল। আচ্ছা এই দেখ তো এগুলো কি না? আরে তো এই তো এর মতো সাবান আছে তোমার জন্য। এগুলো তুমি কোথায় পেলে মামা? এই রূপ ভাগ্নেই তো এই গয়নাগুলো আমাকে দিয়ে বললো, মামা তোমার কোনো জানাশোনা পরিচিতি দোকানে এগুলো বিক্রি করে আমার কিছু টাকা দাও, আমার চাকরির জন্য লাগবে। এবাড়ির সবাই জানে পরমার কোনো গয়না নেই। ঠিক বলেছো, ঠিক বলেছো ভাগ্নে। কিন্তু সেই কথাটা জানার জন্যই তো গয়নাগুলো আমি বিক্রি না করে এখানে নিয়ে এসে যাচাই করতে। আচ্ছা, রূপ যদি এই গয়নাগুলো চুরি করে থাকে, রূপ নিজে না বিক্রি করে তোমাকে দিল কেন? ও ইয়ে মানে আমি দেখে ফেলেছিলাম বলে। মামা হ্যাঁ, রূপ ভাগনা আর বৌমা কি যেন বলা বলি করছিল। আমি হঠাৎ সেখান থেকে যাওয়ার পর দেখার পর ওরা থতমত খেয়ে যায়, আমি দেখে ফেলেছিলাম। তাই ওই গয়নাগুলো বিক্রি করা ভার আমার উপর দিয়েছিল এবং সেজন্য বলেছিল আমাকে কিছু টাকা দেবে। এই যে তোমার গুন্ডা ছেলের গুন্ডামি দেখো, তুমি একটা দাঁড়িয়ে দেখবে। ও যে আমার দাদা, আরে আরে বলেই তো দাদা মামাকে খুন করে ফেলতো। পুরোতে আমার কোনো আপত্তি নেই রে ভাগ্নে, কিন্তু গয়নাগুলো যে উদ্ধার হয়েছে তাতেই আমি খুশি। ওরে বোন, জামাই বাবু হয়তো তার ছেলে বৌমার ভালোবাসায় অন্ধ হয়ে থাকতে পারে, কিন্তু তুই তাকিস না রে বোন, তাহলে তোকে না মানে ওই পথে বসতে হবে। কথাটা তুই মনে রাখিস কেমন? তার আগে আমি থানায় যাবো, থানায় যাবো। চলো চল। সবাইকে জেলের ঘানি টানিয়েই ছাড়বো। থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানতাম বাবা, সবাই বিশ্বাস করলেও আপনি বিশ্বাস করবেন না যে আমি গয়নাগুলো চুরি করেছি। আমি বেরিয়ে যাও বাবা, এই মুহূর্তে। তুই তোর বউকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি কি বলছেন বাবা? চুপ! একটা চোরের মুখ থেকে বাবা ডাক শুনতেই আজ আমার ঘৃণা হচ্ছে। কত টাকা চাস তুই? হতভাগা বল। আমার জোতা সর্বস্ব বিক্রি করে তোর হাতে তুলে দিতাম, সেই টাকার বিনিময়ে তুই কি পারবি আমার চোরের বাবার মুখে অপমানটা মুছে ফেলতে পারবি? আমি পারবো না বাবা, আমি পারবো না। ওদের ষড়যন্ত্র যুক্তি প্রমাণ থাকে যদি, তোমরা যে নির্দোষ তারই বা প্রমাণ কোথায়? নেই বাবা, নেই। চক্রান্তের আওয়াজ আমাদের দুটি জীবনকে গ্রাস করে ফেলেছে বাবা। তাই তো এই অনিবার্য কারণ বশত আমি বলতে বাধ্য হচ্ছে আমি চোর, আমি চোর বাবা, আমি চোর, আমি বড়বাবু গয়না চুরি করতে পারে না, এসব মিথ্যে মামা বাবু, গিন্নিমা আর দিদিমণির সাজানো নাটক। কি বললে মুখ পোড়া? কর্তা বাবু, আপনি চুপ করে আছেন কেন? কেউ না জানলে আপনি তো ভালো করে জানেন, বড়দাদা বাবুর মতো সৎ ছেলে হয় না। বড়দাদা বাবু কখনো গয়না চুরি করতে পারে না। বলুন না কর্তা বাবু, বলুন না। ওদেরকে যা বলার আমি সব বলে দিয়েছি। এবার তোকে শুধু একটা কথাই বলছি,
ওরা এই বাড়ি ছেড়ে চলে গেলেই তুই বাড়িটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিবি। বাবা ঠিকই বলেছেন শিবুদা। আমার পবিত্র স্পর্শে এবারে মাটি যে দূষিত হয়ে গেছে, আমার মুখ চেয়ে তুমি একটু গঙ্গা জল ছড়িয়ে এই বাড়িটাকে একটু পবিত্র করে দিও শিবুদা, একটু পবিত্র করে দিও। তুমি তোমার ঘর ছেড়ে, তোমার প্রিয়জনদের ছেড়ে আমাদের তুমি কোথায় থাকবে? এই খোলা আকাশের নিচে কিংবা গাছের তলায় থাকবো, ক্ষুধার অন্ন জোগাড় করতে আমি জন মজুর খাটবো, নয়তো মোট বইব। আর তা যদি না হয় আমরা এই বাবুদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, বাবুরা বাবুরা দেন না, দুটো বর্ষা ভিক্ষা দেন না বাবু, দুটো বর্ষা ভিক্ষা দেন না বাবু। তোরা চলে যা রূপ, তোরা চলে যাও। আমি যা সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে রে রূপ, ভীষণ কষ্ট হচ্ছে। না বাবা না, আমি আর আপনার কষ্ট বাড়াতে চাই না, আমি চলে যাচ্ছি বাবা। আপনার এই শান্তির স্বর্গে এই ভিন্ন পাপিষ্টের ছায়া আর কোনোদিন পড়বে না বাবু, আর কোনোদিন পড়বে না। বাবু যদি কোনোদিন কোনো এক অলস দুপুরে কিংবা দুঃস্বপ্নের ভোরে আপনার পিতৃ হৃদয় যদি এই অতভাগা রূপকে খুঁজে পেতে চায়, তাকে আপনি সান্ত্বনা দিয়ে বলবেন যে আপনার রূপ মারা গেছে। পরমা চলো চলো পরমা, আর এখানে নয়। আমরা চলেই যাচ্ছি শিবুদা, চলেই যাচ্ছি আমরা। শোক যদি এসেছিলে কেন চলে গেলে, তুমি প্রতিশোধ শোক যদি এসেছিলে
তুই এমন করে আমায় ডাকছিস কেন? সর্বনাশ হয়ে গেছে বড়দা, সর্বনাশ হয়ে গেছে। দিদি আর জামাইবাবুকে তার বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি? দিদি আর জামাইবাবু নাকি মাসিমার গয়না চুরি করে ধরা পড়ে যাওয়ায় তারা তাদেরকে... মিথ্যে কথা। রূপমের মতো ছেলে কখনোই এ কাজ করতে পারে না। আমার মনে হয় ওই চুরিটাই একমাত্র কারণ নয়। তাহলে আর কি কারণ থাকতে পারে? ওই সুরিন্দর নাকি একদিন দিদির শ্বশুর বাড়িতে গিয়েছিল, আর সেখানে ছোটদার বন্ধুর পরিচয় দিয়ে সে দিদির সঙ্গে এমনই আপত্তিকর অবস্থায় ধরা পড়ে যায় যে তা নিয়ে বাড়িতে ভীষণ অশান্তি পর্যন্ত হয়। ওই সুরিন্দরকে আমি ছাড়বো না। কিসের জন্য ওই পরমার বাড়ি গিয়েছিল? আপত্তিকর সম্পর্কের জন্য ওই পরমার বাড়িতে গিয়ে সে আপত্তিকর সম্পর্ক দেখিয়েছিল। জবাব তাকে দিতেই হবে। জরুর দিবে দাদা, জরুর জবাব দিবে। পহলে পরমা বহিনকে খবরদার। আর তুমি কখনো ও বাড়িতে যাবে না। তখন ভাই এ বাড়িতেও তুমি কখনো আসবে না। যাও, চলে যাও এখান থেকে। যাবে দাদা যাবে, আমি জরুর যাবে। আমি कुछ रुपया लिए আসিয়েছিলাম। রুপিয়া? इसमें 25,000 रुपया আছে। ये रुपया পরমা বহিন को শাশু মাকে দিয়ে বলবেন এর যৌতুক সারে রুপিয়া আমরা কুচ কুচ করে মিটাইয়ে দিবে। তার আর কোনো প্রয়োজন নেই, কারণ দিদি আর জামাইবাবুকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। जीजाजी और परमा बहन को वो लोग ताड़े दिए, लेकिन कहाँ है परमा बहन? हमें उसको जरूर ढूंढे लिबे। খবরদার, তুমি আর जरूर जाबे दादा, जरूर जाबे। हमार परमा बहन केमन आछे, कोथाय आछे, हमें जरूर ढूंढे लिबे। किंतु पहले रुपया आपका पास रख दिए दादा। চাই না ও টাকা। নিজের রক্তের সম্পর্কের ভাইয়েরও কখনো এত দরদ হয় না। আর তুমি কখন কোথায় কোন বাইরের লোক ভাই পাতিয়ে হঠাৎ করে এতগুলো টাকা নিয়ে এখানে চলে এলে? নিশ্চয়ই তোমার মনে কোনো কুমতলব আছে। তোর ভাই যাও, চলে যাও এখান থেকে। ठीक है दादा, हमें चले जाते, लेकिन हमें ऐसा बुरा, ऐसा पापी आदमी आछे कि मेरा भगवान मेरा पूजा लीते इनकार कर लो। और कभी हमें एखाने आसबे ना दादा, और कभी हमें एखाने आसबे ना, कभी आसबे ना दादा। नो সেই সকাল থেকে মানুষটা এক গ্লাস জল খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও মানুষটা ফিরে এলো না। এদিকে ওর আংটি বিক্রির টাকা সব শেষ। বাড়িতে একটা টাকা পয়সা নেই যে মানুষটার জন্য কিছু খাবার বানিয়ে রাখবো। সারাদিন অভুক্ত মানুষটার মুখে আমি একটু খাবার তুলে দিতে পারবো না। ওগো ঠাকুর, তুমি আমাকে একটু উপায় বলে দাও, একটু উপায় বলে দাও। তুমি রাতের সে নীরবতা দেখেছো কিছু, শুনেছো কি রাত্রি কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো? নীল আকাশের নিচে নেমে আসে ছায়া ঘন কালুরা, কলল কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি
কিছু নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো। মৃত্যুর ভয়ঙ্কর বিধান যদি ঈশ্বর আমাদের ভাগ্যে লিখে রাখেন, সেটা তো আমাদের হাসি মুখে বরণ করে নিতে হবে পরমা। ওগো, তুমি কি বলছো? তুমি কি বলছো? কিন্তু কিন্তু এত সহজ আমি হারবো না পরমা। অভাবে রতন সাগরে যখন আমি ঝাঁপ দিয়েছি, সেই দুঃখের সাগরে ডুব দিয়ে আমি এই খুঁজে দেখবো একটুখানি সুখের মুক্ত পাই কিনা। তাহলে কি আজও তুমি কোনো চাকরির সন্ধান পাওনি? পেয়েছি পরমা, পেয়েছি। বেঁচে থাকার মতো একটা ছোট্ট কাজ আমি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, এই কোথায়? কিসের চাকরি? কত ঘন্টা ডিউটি তোমার, বলো না। ভালো কাজ পরমা, ভালো কাজ। সকাল থেকে সন্ধে আমার চাকরি। আমার কাজের নেই কোনো ছুটির দিন, নেই কোনো রবিবার। পরমা পরমা, আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না পরমা। সারাদিন কিছু খাইনি। আমার কিন্তু বাড়িতে কিচ্ছু নেই গো। কিচ্ছু নেই। আমার হতভাগিনী স্ত্রী, আমার অভুক্ত স্বামীর মুখে আজ আমি এক মুঠো খাবার তুলে দিতে পারলাম না। লজ্জা তো আমার পাওয়া উচিত, লজ্জা তো আমার পাওয়া উচিত পরমা। স্বামী যদি রোজগার করে স্ত্রীর হাতে না এনে দেয়, স্ত্রী কেমন করে খাবার দেবে? কিন্তু কিন্তু তুমি একটু অপেক্ষা করো পরমা। আজকের কাজ করে আমি কিছু টাকা পেয়েছি, আমি সেটা নিয়ে কিছু চাল ডাল কিনে আনি। শোনো, এই অভুক্ত অবস্থায় তোমাকে আর বাইরে যেতে হবে না। আমি বাজার করে আনছি, তুমি আমাকে দাও, আমি বাজার করে আনছি। দাও। একে তোমার সারা শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। হবেই তো, সারাদিন শুধুমাত্র কলের জল খেয়ে মোট বইলে জ্বর হবে না? কি বলছো তুমি? জামাইবাবু সারাদিন শুধুমাত্র কলের জল খেয়ে রাস্তায় রাস্তায় মোট বইছে দিদি। সামনে গেলে জামাইবাবু লজ্জা পাবে বলে আমি দূর থেকে শুধু নীরবে দেখে গেছি। কাজের শেষে জামাইবাবু যখন বাড়ি ফিরছে, তখন আমি জামাইবাবুর পিছনে পিছনে তোদের এই নতুন বাসা বাড়িতে এসেছি। তুমি শেষে রাস্তায় রাস্তায় মোট বইলে। ছেড়ে যাওয়ার কোনো উপায় ছিল না পরমা। খিদের জ্বালা যে আত্মসম্মান বোধ মানে না। অভাবের আগুন যে আমার সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে পরমা। কিন্তু কেন তুমি আমাকে মিথ্যে কথা বললে বলো? ভয়ে ভয়ে পরমা, ভয়ে। সবকিছু জানার পর তুমি যদি নিজের আত্মসম্মান রাখার জন্যে আমাকে ছেড়ে চলে যাও। তুমি কি বলছো? বলো না পরমা, তুমি বলো না আমাকে তুমি সেই আগের মতো ভালোবাসবে, আমায় ছেড়ে তুমি কোথাও যাবে না। বলো বলো পরমা, বলো। না না, যাবো না। তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা, আমি কি কখনো তোমাকে ছেড়ে যেতে পারি? পরমা পরমা, আমি। তুমি যে আমার স্বামী, তোমাকে নিয়ে যে আমার বড় অহংকার। তোমার এই রক্ত জল করা পয়সা, এই রোজগারে, এটাই যে আমার কাছে অমৃত গো, এটাই যে আমার কাছে অমৃত। তোমার কোনো কাজে আমার বিন্দু মাত্র আপত্তি নেই গো। কিন্তু আমাদের আপত্তি আছে দিদি। জামাইবাবু রাস্তায় রাস্তায় মোট বইবে, এটা তোরা মেনে নিলেও আবেগের বসে আমরা মানতে পারবো না রে দিদি, আমরা মানতে পারবো না। তাই বলছি, তোরা তোরা আমাদের সঙ্গে আমাদের বাড়ি চল। স্বামীর ঘর যে আমার কাছে স্বর্গের এরকম, তাই তো আমার স্বামী সেই স্বর্গের আরাধ্য দেবতা। তাই বলছি ভাই, এই স্বর্গ ছেড়ে আমি যে কোথাও যাবো না রে ভাই। তুই চলে যা, তুই চলে যা রোহন, তুই চলে যা। আমি চলে যাচ্ছি রে দিদি। আর ফিরে যাওয়ার পর আমার সেই বর্দাকে বলবো,
আমার দিদি শুধুমাত্র চোখের জল দিয়ে একটা কান্নার স্বর্গ করেছে, যে স্বর্গের মধ্যে আছে শুধু অভাব, বেদনা আর রাশি রাশি যন্ত্রণা, রাশি রাশি যন্ত্রণা। তুমি ভুল করলে পরমা, তুমি রোহনের সঙ্গে চলে গেলেই ভালো করতে। সত্যি তো, দুঃখ আর বেদনা ছাড়া আমি তোমাকে কি দিতে পেরেছি বলো? না চাইতে তুমি যে আমাকে অনেক কিছু দিয়েছো গো। কি দিয়েছি পরমা? নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই এই স্বীকৃতির সিঁদুর। কিন্তু আর যে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। আছি আছি গো, ভাগ্য আজ আমার সব কিছু কেড়ে নিলেও আমার স্থির বিশ্বাস একদিন না একদিন আমার সব আমি ফিরে পাবো। আর দেরিতে হলেও সেদিন আমরা আবার গড়ব নতুন ভালোবাসার স্বর্গ। স্বর্গ, হ্যাঁ স্বর্গ করব। সেই স্বর্গে তুমি আমার দেবতা, আমার এই মনের মন্দিরে শুধু বিরাজ করবে। তবে চলো প্রিয়ে, আমরা দুজনার হাত ধরে সেই চরম লক্ষ্যে পৌঁছে যাই। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর তীরে দাঁড়াই জানিব তুমি আছো আমি আছি। আমি তোমারে বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মা। আমি তোমারে বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মা। যদি আরো তুমি ফিরে আসো, যদি আরো করে ভালোবাসো, আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই আমার তুমি চাই আমার পরানো আমার কামুন কামুন রেমা ডার্লিং কামুন, তুমি যে সত্যি সত্যি আমার এখানে নাচ শিখতে আসবে তা আমি ভাবতেই পারিনি। উমা, এখন তুমি খেয়াল করতে পারিনি এটা তুমি কি পরে এসেছো? শাড়ি, বুদ্ধির ধাড়ি। আরে শাড়ি টাড়ি পরে কি নাচ শেখা যায় নাকি? বলো খুলবো মানে? ধ্যাৎ তেরিকা, আমারই মাথা ঠিক নেই। আসলে ওটা না হয় পরে এখানে খোলা যাবে। আসলে ঘোমটা দিয়ে কি আর খ্যামটা নাচ নাচা যায়? এই জন্যই তো আমি বলছি, অ্যাডভাইস তোমাকে আমি আজকের ডান্স শিখাবো কালিকা নৃত্য। কালিকা নৃত্য?
ল্যাংটো অবস্থায় শিবের বুকে পা তুলে কালিমা যেমন এক হাত জিভ বের করে লাজুক লাজুক স্টেপে নেচেছিল, সেটাই আজ তোমাকে আমি ফার্স্ট শেখাবো। না স্যার, হ্যাঁ আমি পারবো না, হ্যাঁ আমার ভীষণ লজ্জা করছে। আমি জানতাম তুমি ওটা পড়বে না, এই জন্যই তো গ্রামের মেয়েদের দ্বারা কিছুই হয় না, তোমাদের থেকে শহরের মেয়েরা অনেক গুণে এগিয়ে। ওদেরকে সবকিছু বলার আগেই না ওরা সব করে ফেলে না, থাক ওটা বুঝে নিতে হয়। প্লিজ স্যার, আজকে প্রথম অন্য কিছু দিয়ে শুরু করুন না। অন্য কিছু? বুঝেছি, তোমার নাচটা নাচতে আমার ভীষণ নার্ভাস লাগছে। বুঝেছি তোমার এই নার্ভাস কাটানোর জন্য তোমাকে এনার্জি টনিক দেওয়া দরকার। হ্যাঁ, ওই এনার্জি টনিকটা আমি সঙ্গেই এনেছি। ওটা কি স্যার? বললাম না এনার্জি টনিক। না খাবো। হ্যাঁ, খাও। খাচ্ছি স্যার, খাচ্ছি। ভেরি গুড গার্ল, ভেরি গুড। এবার তুমি দেখে নিও, তোমার সমস্ত সংকোচগুলো দূরে ছুটে পালাবে। তুমি পড়ে আছো কি খালি আছো, দুটোই তোমার কাছে সমান হবে। কি স্যার, আমার মাথাটা কেন বন করে ঘুরছে? এর মধ্যে নাচের কম্পন জন্ম নিচ্ছে। আমার শরীরে কিসের কম্পন? কম্পন নয় ডার্লিং, কম্পন নয়, এ হলো নাচের ভাইব্রেশন। আর ওই তোমার শরীর থেকে ফুটে বেরিয়ে আসতে পারছে না বলেই থামো। দেখ আমি না ওই সব খুলে দিচ্ছি। সাব্বাস সাব্বাস মাস্টার মিষ্টু, সাব্বাস। তুমি এত সহজে জলদি কাম হাসিল করিয়া ফেলিয়াছো। হাসিল আর করবার সুযোগটা পেলাম কোথায়? হাসিল করার আগেই তো উহাকে ডাক রুমে লইয়া গিয়া বিলকুল নেকেট করিয়া উহার ভ্যারাইটা পোস্টগুলো তুমি তুলিয়া নাও, ওগুলো সিডি বানাইয়া আমি বিদেশে প্রচার করিব। শুধু ছবি তোলা হবে না স্যার, সেই সঙ্গে অন্য কিছু? মানে আমি বলছিলাম কি স্যার, বিড়াল শুধু মাছ জাগবে আর সে না চেখে ম্যাও 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 ম্যাও। সরি। এসো মামনি, তুমি এখন ছবি হবে। এসো। তুমি আমার কথা না শুনলে তোমাকে আমি বিলকুল ফিনিশ করিয়া দেব। আবার শেষ থেকে আমি নতুন করে শুরু করতে চাই ফাদার। দেখতে চাই আমার ওই অতীত জীবনকে ভুলে আমি বর্তমানকে নিয়ে থাকতে পারি কিনা। শেষ থেকে তাই তো আমি আবার নতুন করে শুরু করতে চাই ফাদার। না ইয়াং ম্যান, না, তুমি এখন এনজয় ভরিয়া এনজয় করো। তোমার জন্য সে রূপকা রানী নেই, আর এক রূপকা রানী আছে। না আমার কোনো রানী টানির কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা প্রেম প্রীতিহীন ভিখারি, তাই আমার শুধু চাই একটা ভিখারিনীকে, একটা ভিখারি। সব কিছু হারাই আমি যে ভিখারিনী সাজাতে এসেছি বাবু। রূপসী, তুই আমাকে তোর মনের মতো করে সাজিয়ে রে বাবু। তোমাকে আপন করে কাছে টেনে নিতেই তো আমি এসেছি রূপসী। বাবু। কিন্তু সত্যি তুমি কি আমায় ভালোবাসতে পারবে রূপসী? কেন রূপসী, কেন তোমার কাছে আসতে চাইলে আমার অতীত জীবন আমাকে হাত ছানি দিয়ে ডাকে, বলে ওঠে ওরে শুভম, তুই ওর বর্তমান কুৎসিতকে ফেলে তুই তোর অতীত জীবনে ফিরে যা। কি বাবু, আবার তোর সেই পিছলি জিন্দেগি ইয়াদ আসিয়ে গেল? ভুলতে চাই রূপসী, আমি ভুলতে চাই,
এই কে আছিস? মদ দিয়ে যা, মদ। এই লিন বাবু, আপনার মত। দাও দাও বেয়ারা, দাও। এত এ থাকতে তুই এই কাজে এসেছিস? তুই তুই আমার বাবুর গাইলে এইভাবে চোর মারলি কেনে? কে কাকে চড়ে মেরেছে রে বসে? এই কার্তিক, এই লোকটা আমার বাবুর গালে এমন ভাবে মুদ্রা ফেলে দিয়ে চোরটা মারলো রে বাবু। ওই শালা শহরের বাচ্চা, প্রথম দিন কাজে যোগ দিয়ে তুই তার মেহমানের গায়ে হক, তোকে আমি খুন করবো রে শালা। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ওকে তুমি একদম ছেড়ে দাও। ও তুহার কাছের লোক আছে, ওহার আপনজন কে বটে? না, ও আমাদের বাড়ির কাজের লোক। কাজের ঠিক বলেছেন বাবু, আমি আপনাদের বাড়ির কাজের পুরনো চাকর। তাই তো আমি আমার স্নেহের অনুশাসন দিয়ে আপনাকে এই অন্ধকার পথ থেকে আলোয় ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমি বুঝিনি, তখন আমি ভাবিনি যে কাজের লোককে কেবল সোহাগ করতে হয়, কিন্তু শাসন করতে নেই। আমার মনে পড়ে বাবু সেই ছোট্টবেলাকার কথা। একটু খুশি করার জন্য তোমাকে আমি কত না কি করেছি, নিজের অংশের ভালো ভালো খাবার গুলো তোমাকে খাইয়েছি, তোমার কান্না থামাতে কতবার আমি নাট্য করেছি, তোমাকে পিঠে নিয়ে তোমার কান্না থামিয়েছি, খুশি করেছি। মনে পড়ে বাবু। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। যাচ্ছি বাবু, আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবু, এই পুরনো কাজের লোককে আপনি ঘৃণা করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার বাবা মা যে সহায় সম্বলহীন হয়ে একমাত্র আপনাকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, তাকে আপনি দূরে সরাবেন না, আপনার পারিশ্রমিকটা নিয়ে যান। থাক বাবু থাক, এই বেয়ারা বাড়ির পুরনো চাকর হতে পারে, কিন্তু ভিখারি নয় বাবু, ভিখারি নয়। যদি পারো ওই টাকাটা আপনার বাবুকে দিয়ে সততার সাবান কিনে ওর চরিত্রটাকে একটু সাবান দিয়ে পরিষ্কার করতে বলুন বাবু, সাবান দিয়ে পরিষ্কার করতে বলুন বাবু। শালা কাজের লোকের মুখে বড় বড় বলি, ইচ্ছে করেছিল এক ঘুষি মেরে ও শালার মুখটা আমি বন্ধ করে দেই। তুই সত্যি করে বলতো বাবু, ও সত্যি তোহার কাজের লোক ছিল না, ও তোহার কোনো তোমরা সবাই মিলে কি আমাকে পাগল করতে চাও রূপসী? বাবু হ্যাঁ, আমি কিন্তু তোকে পাগলের মতো ভালোবাসতে চাই রূপসী। হ্যাঁ, আমি ও তোহাকে পাগলের মতো ভালোবাসতে চাই রে বাবু। আর বাবু আর আমি হারতে চাই না রূপসী বাবু, আর আমি হারতে চাই না বাবু। এবার আমি আমার অতীত জীবনে আবার ফিরে যাব, আমি হারিয়ে যাব, আর আমার পথের মাঝে হারিয়ে যাওয়া সেই পরশমণিটাকে খুঁজে নিয়ে আমি তাকে মাথায় করে রাখবো, মাথায় করে রাখবো।
কাঁদিস নাই রে রূপসী, কাঁদিস নাই। আমি আমি যে তোমাকে ভিখারি শাস্তি দিব রে রূপসী, তোমার ওই বাবুকে আমি ঠিক ফিরাই আনবো রে রূপসী। তো কি বলছিস রে রাখা, তো কি বলছিস? তো কি তাহলে আবার নতুন ভালোবাসার কথা জানতে পেরে গেছে? বরং এই কথাটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে রে, আনন্দ। আমার সস্তা ভালোবাসার চেয়ে তুই আজ ওইসব বড় লোক বাবুদের ভালোবাসার সন্ধান পেয়ে গেছে। সেদিন এই জঙ্গলি রাখার ভালোবাসা, পুরানো সস্তার ভালোবাসার কথা আর তোকে ইয়াদ করাবে না, রূপসী ইয়াদ করাবে না। সে শুধু দূর থেকে তার রূপসী মেম সাহেবকে দেখে সেলাম করবে। রূপসী বল বল রাখা, কে আমার জনম পরিচয়ের নিশান? এই দেখ রূপসী, তোর সেই জনম পরিচয়ের নিশান। বাবুজি তোকে যখন কিনে নিয়ে এসেছিল তখন তখন তোর এই গলায় সোনার লকেট সই চেনটা ছিল, তাতে রূপসী নামটি লেখা ছিল। আর তা দেখে আমার বাবুজি তোর নাম দিয়েছিল রূপসী। শান্তি কেন আমাকে দিলি রে রাখা, কেন? আমি যে আমার জনম পরিচয়টাকে ভুলে গে এখন আমি কেমন করে পাবো রে রাখা, কেমন করে আমার জনম পরিচয়টা পাবো? কাঁদিস নাই রূপসী, কাঁদিস নাই। আমি তোর জনম পরিচয় সব খুঁজে দেবো রে রূপসী। তার আগে চলে আয়, আমাদের এখান থেকে পালাতে হবে। চলে আয় রূপসী, চলে আয়। হাজারে লোক চলছে আমাদের ধরার জন্য, তারা ওত পেতে বসে আছে। আমি একটা বাদ করেছি রূপসী, আর যে রাস্তায় আছি তোমার ভালোবাসার খোঁজ আর আমার মরণ। আমার হয়েছে যত বড়, মেয়েটা নাচ শিখতে গিয়ে 3 দিন হলো বাড়ি ফিরে এলো না। এদিকে ভুজঙ্গের কোনো দেখা পাচ্ছি না। তবে কি ভুজঙ্গ আমার মেয়েটাকে ভুলিয়ে ফেলে, তাই যদি হয় ভুজঙ্গকে আমি ছাড়বো না, ওকে আমি পালাবি কোথায়? এই যে ভুজঙ্গ আমার মেয়ে কোথায়? মেয়ে মাত্র 3 দিন তোমার মেয়েটা বাড়িতে নেই বলে তুমি এত উতলা হয়েছ সুদাময়ী, কিন্তু দীর্ঘ 22টা বছর আমি যে একই যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছি সুদাময়ী, সেই যন্ত্রণা তুমি একটু উপভোগ করো দয়াময়ী। দয়া করো ভুজঙ্গ, তুমি দয়া করো। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও ভুজঙ্গ, না আমার মেয়েকে যদি আমি না ফিরে পাই, তুমিও তোমার মেয়েকেও ফিরে পাবে না, সেই সঙ্গে তোমার স্বামীটাকেও আমি না। সত্যি মনে গেছে, এই সুযোগে আমি এখান থেকে চুপি পালিয়ে যাবো। ভালোবাসুনি দিয়েছো শুধু যন্ত্রণা, আমাকে তুমি ভালোবাসুনি আমার করেছো খেলা, আমার হৃদয় দিয়ে করেছো খেলা, তুমি এত নিষ্ঠুর জানা ছিল
আমি বলছি তোমার মেয়ের সম্বন্ধে ওটা ছিল নকল ছবে, কিন্তু নাকি সত্যি বলছি সেই ছোট্টবেলাতে মেয়েটা ছিল অপূর্ব রূপসী, তাই তো তার গলে একটা সোনার হার পরে দিয়েছিলাম। জীবন যদি কোনোদিন দেখা হয়, সেই হারের মধ্যে লেখা ছিল তোমার আমার, আর সেই মেয়েটার নাম রূপসী। কারণ ওই হারটা যদি আমি কোনোদিন খুঁজে পাই, তাহলে আমি আমার মেয়ের পরিচয় পাবো। সেই জন্য আমি ওর হারটা পরে দিয়েছিলাম। আর সেই রকেটের ভেতরে ছিল তোমার আমার নাম, আর সেই মেয়েটা রূপসী। বাহ, চমৎকার চমৎকার সুধাময়ী, চমৎকার। কি বিচিত্র রূপে অধিকারী তুমি। আমি ঠিক তুমি, ঠিক তোমার চরিত্রকে আজ বলতে আমার দ্বিধা নেই। সারাটা জীবন তুমি আমায় ঠকিয়ে এসেছো। তুমি কতটুকু ঠকেছ মশাই? ওই মেয়েকে ভালোবেসে সব থেকে বেশি ঠকেছি আমি। ওই মায়ের গর্ভে আমার মেয়ে জন্ম নিয়েছিল, কিন্তু আজ কোথায় আমি জানি না। তাই যতদিন আমি আমার মেয়েকে না খুঁজে পাবো, ততদিন পর্যন্ত আপনারও আপনার মেয়েকে কোনোদিন খুঁজে পাবেন না। আমি চোখ ঘোরানো, গাড়ি ঘোরানো, আমি নিজের মুখটা তো পুড়িয়ে ছাড়লে, সেই সঙ্গে মেয়ের মুখটাকে পোড়াতে বাধ্য না। তুমি আমাকে যা বলার বলো, আগে মেয়েটাকে খুঁজে ব্যবস্থা করো। তাকে কোথায় খুঁজবো সুধাময়ী? এদেশে সব কিছু হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মেয়ে হারালে আর খুঁজে পাওয়া যায় না। তুমি বলো তোমাকে খুঁজবো, আমার মেয়ে যেখানে থাকো আমি খুঁজবো। কিন্তু তন্ন করে আমি খুঁজবো, দেখা যাক ওখানে আশার মুক্ত পাওয়া যায় কিনা। বলো তো মা, সত্যি করে বলো তো, সেদিন তুমি আমার আর বৌদির মধ্যে যে অবিশ্বাসের প্রাচীর তুলে দিয়েছিলে, সেটা কি সত্যি ঘটে যাও কোনো ঘটনা, নাকি তোমার মন গড়া কোনো মিথ্যে রটনা? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। ওই ভুজঙ্গ আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছিল বাবা, আমি তাই করেছিলাম। ওই ভুজঙ্গ মানে আমাদের মামা, ওই মামাই তো আমাকে নষ্ট করার জন্য ওই অ্যালবার্ট মিশনে নিয়ে গেছিল। মামা নয় রে শুভ, মামা নয়। বলতে খারাপ লাগলে বলতে আমি আজ বাধ্য হচ্ছি, ওই ভুজঙ্গ তোর মামা নয়, ও তোর আর একটা বাবা। ঠিক আছে, আজকের আমাদের সবার প্রায়শ্চিত্ত করার সময় চলে এসেছে। চলো সবাই মিলে আমরা এগিয়ে যাব ওদের খোঁজার জন্য। তোমরা খুঁজবে আমাদের দাদা আর বৌদিকে, আর আমি খুঁজবো আমাদের আদরের বোন পরমা। আমি কি এতই অভাগিনী যে আমার ছায়া যার জীবনে পড়বে তার জীবনটাই অভিশপ্ত হয়ে যাবে? মানুষটা কয়েকদিন ধরে জ্বর কাশিতে ভুগছে, সেই অসুখ নিয়ে সে কাজ করতে চলে গেল। কত করে বারণ করলাম, ওকে এই শরীর নিয়ে তুমি যেও না, 2 দিন অন্তত বিশ্রাম নাও, নাহলে তোমার শরীরটা যে খারাপ হয়ে যাবে। অভাব যে গরিবী কথা মানে না পরমা, ক্ষুধার জ্বালা যে গরিবী যন্ত্রণা মানে না। তুমি এসেছো, এই অসুস্থ শরীর নিয়ে তুমি এতক্ষণ কাজ করলে, কেন কাজ করলে? তুমি কিন্তু ভেবে গেছো গো। দাঁড়াও, আমার এই আঁচল দিয়ে তোমার ঘামটা একটুখানি মুছিয়ে দিই। আমাকে তুই ছুঁয়ো না,
রক্ষা হয়েছে বড় মা। তুমি কি করলে ঠাকুরে, তুমি কি করলে? তুমি আমার যাবতীয় হাসি আনন্দ ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছো, তবু আমি ভেঙে পড়িনি। কিন্তু তুমি আমার স্বামীটাকে যদি কেড়ে নাও তাহলে আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো? শোনো, এসো, চলো চলো, আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। চলো, তুমি ভালো ডাক্তার দেখাবো, চলো। ডাক্তার যে বলেছে অনেক টাকার প্রয়োজন বড় মা, আমাদের কাছে তো এত টাকা নেই। টাকা জোগাড় করবো আমি। লোকের বাড়িতে চাকরানি খাটবো, হ্যাঁ হ্যাঁ চাকরানি খাটবো। তাতে যদি দেখি হলো না তাহলে রাস্তা রাস্তায় ভিক্ষে করবো। বলে বাবু মশাইরা, আমাকে একটুখানি পয়সা দিন না, আমাকে দুটো পয়সা ভিক্ষে দিন না, আমার স্বামীর চিকিৎসার জন্য আপনারা একটু সাহায্য করুন না। না বড় মা না, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। ওগো, আত্মসম্মানের চেয়েও আমার স্মৃতির সিঁদুরের মূল্য যে অনেক বেশি। তাই আমার এই স্মৃতির সিঁদুরকে অক্ষয় রাখার জন্য আমি চললাম রাস্তায় রাস্তায় বাবুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে। বাবু মশাইরা, একটু পয়সা ভিক্ষে। বড় মা, ঈশ্বর, কি অপূর্ব লীলা তোমার। একজন স্ত্রী তার স্বামীর চিকিৎসার জন্য সে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। বৌমা! চলে যাও, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। একটা চোরের পাপের ছায়া মারালে তোমরা যে অপবিত্র হয়ে যাবে। চলে যাও, চলে যাও। শুদ্ধ রক্তের সোনার ফসল বাবা, আমাদের সব ভুল ভেঙে গেছে বাবা, সব ভুল ভেঙে গেছে। মিথ্যে গয়না ছিল অপবাদ দিয়ে তোকে আর বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বাবা। আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আমাকে তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে। মাগো, আপনাদের স্বার্থের কাঠেই বলি দাও, এই কাটা মাথাটাকে কি আর জোড়া লাগানো যায়? যায় না, যায় না মা, যায় না, যায় না, যায় না। তোমার মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? আবার যক্ষা হয়েছে শিবুদা, আবার যক্ষা হয়েছে। কাঁদছেন কেন, কাঁদছেন কেন বাবা? কার শোকে আপনি কাঁদছেন? আপনার রূপ তো অনেক আগেই মারা গেছে বাবা। আজ যাকে দেখছেন এ তার রূপের প্রেতাত্মা, প্রেতাত্মা। আমাকে তুই ক্ষমা কর না বাবা, আমাকে তুই ক্ষমা কর। শুধু শুধু তোর কাছে ক্ষমা চাইলে হবে না, বৌমার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু বৌদিমণি কোথায়? নেই মানে? সে তার স্বামীর চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে সে পথে পথে ভিক্ষে করতে বেরিয়ে গেছে। সে কথা বলো না। আমি ওই অন্ধকার খুঁড়িয়া থেকে কোনো রকমে পালিয়ে এসেছি, কিন্তু এত বড় বিশাল বিল্ডিং পেরিয়ে আমি বাইরে বেরোবো কেমন করে? না, আমাকে যেমন করে হোক বাইরে বেরোতেই হবে। আমি তোমার পথ বলে দেবো। এই মেডালি, তুমি চলে এসো আমার প্রেমের পথ ধরে, তুমি আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। তুমি সিনেমার হিরোইন হতে চেয়েছিলে না, আজ আমি তোমাকে হিরোইন বানাবো। তুমি কোন ছবি জানো? নীল ছবি। আর যে ছবিতে কথা কম, শুধু কাজ, কুকাজ, শুধু কুকাজ। এসো এসো। তুমি এখানে? জোর করে আমাকে ধরে নিয়েছে, কিন্তু
বাঁচান বাঁচান স্যার, আমাকে বাঁচান। এরা দুজনে পড়ে আমাকে উলঙ্গ করে দিবে, মানে রেপ করে দিত স্যার। একটা পুরুষ হইয়া একটা মায়া ছেলের সাথে লড়িতে পারিছ না? ইডিয়েট কোথাকার। কি হয়েছে? আমি পারছি না। তবে দেখুন স্যার, আমরা দুজন আর ওরা দুজন, কে কাকে হারাতে পারে। তোরা এতক্ষণ ধরে আমাকে যেটা করতে চেয়েছিলিস, এবারে সেটা আমি তোকে করে দেখাচ্ছি। দেখ তুমি কোথায় যাইবে পরমা সুন্দরী? আপনি আমার নাম জানেন কি করে? নাম নয় পরমা, তোমার সম্বন্ধে আমি আরো বহুত কিছু জানি। আর এও কি জানি, তোমার বউ রুপিয়া দরকার। হ্যাঁ বাবু, আমার স্বামীর ভীষণ অসুখ, তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমি তোমাকে রুপিয়া দেবে, আপনি দেবেন? লেকিন আমার দিলে ট্রিটমেন্ট করিতে হইবে। তোমার যৌবন কো আমাকে তুমি মিক্সচার বানাইয়া দাও, তোমার স্বামী যেন বাঁচিবে না। এসো এসো ভেরি গুড গান। এই নাও তোমার যৌবন का দাম 10,000 রুপিয়া। তুমি আবার ফিরে আসিবে কেবল। পালিয়ে গেল, নতুন মালটা এখান থেকে ভেঙে যাচ্ছে। এই মালটাকে ধর। আরে বলিস কেন দোস্ত, এমন একটা ঢোপকা মাল হাত ছাড়া হয়ে গেলে আমাদের সবার লস। দিন ধরে ওই শালিকে আমি তালাশ করেছিলাম। আরে তোকে একটা দারুণ কাহিনী শোনাবো তো। কাহিনী? ওর বিয়ের দিন ওর দাদা 1 লাখ টাকা নিয়ে এসেছিল ঘর বন্ধে রেখে। ওই দাদাকে আমি ছুরি মেরে ওই টাকা আমি ছিনতাই করেছিলাম। আর সেই দুঃখে শুনেছিলাম ওর দাদারা নাকি মরে গেছে। তোর মৃত্যু দেখার জন্য সে এখনো বেঁচে আছে। তোর কণ্ঠস্বর বদলে গেল কেন? তুই কে? দেখ আমি কে। এই শালা, তুই এখনো বেঁচে আছিস? তুই আমার জীবনের চরম শত্রু, তাই তোকে আমি খুন করে আমি আমার জীবনের চরম প্রতিশোধ। চুহাকে ছড়ো, নইলে চুহাকে আমি। বস, ওকে ছাড়বেন না বস। ও শালা, সুন্দর রে, ও শালা পরমা সুন্দরী আপন দাদা। তুমি পরমা দাদা আছো, যে পরমা ইজ্জত আজ আমি 10,000 রুপিয়ায় খরিদ করে নিয়েছি। কি বললি শয়তান? তুই আমার বোনকে, তোকে আমি খুন করব না। তোকে আমি
তুমি বহুত গলত করিয়াছ। আজ তোমাকে আমি একেবারে খতম করিয়া দিলাম। পারলাম না রে বোন, আমি পারলাম না। তোর ইজ্জতের নষ্ট করা প্রতিবাদে আমি তোকে রক্ষা করতে পারলাম না। দাদা আমি আর বাঁচতে চাই না দাদা, আমি আর বাঁচতে চাই না। মালের ভাগ চাই। আরে বাবা পাবি, বাবা পাবি। হ্যাঁ, তার আগে আয় দেখি ওই মালটার ছাড় চামড়া আগে ছাড়িয়ে আমরা বিছানাটা পেতে রাখি। গুরুদেব এসে যার সঙ্গে সঙ্গে কাজে লেগে পারে, তার ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। মেয়েদের ইজ্জতে হাত দেওয়া খুব শখ না রে শালা। আমার কোটাটা একেবারে পাল্টে দিয়েছে স্যার। আমি এখন মেয়ে ছেলে কি বেটা ছেলে বুঝতে পারছি। তোমাকে আমি বোবা মনে করিয়া বহুত নেগলেক্ট করিয়াছি। আর সেই সুযোগে তুমি সব খবর তুমি পাচার করিয়া দিয়াছ। এখন পুলিশ এলো বলে নেই, পুলিশ কখনো আমার এই গুপ্ত পক্ষের সন্ধান জানতে পারিবে না। তার আগে তোকে আমি ওরে শয়তান, তুই আমার মেয়ের ইজ্জত দিতে চাস? আজ আজ আমি তোর মাথাটা চিবিয়ে খাবো। কি ভুজঙ্গ তুমি? মামা? আমি তোর মামা নয়, মামা নয়, তোর মায়ের প্রাক্তন প্রেমিকা। তুমি তাহলে অ্যালবার্ট ছেড়ে এনকোয়ারি করে তুমি এইসব কুকীর্তি করতে? না না বুঝো না, তুমি আমার মেয়েকে নিয়ে যাও না, তুমি আমার মেয়েকে নিয়ে যাও। এই তো সেই হার বুঝঙ্গ, এই হারের মধ্যে তোমার আমার নাম আর রূপসীর নাম লেখা ছিল। এই হারটাই তো তোমার মেয়ে। কিছুক্ষণ আগে তুমি যার সম্ভ্রম লুট করতে চেয়েছে, এটা সেই রূপসীর গলার হার। না, কি বলে তুমি? চুপ করে, এটা রূপসীর গলার হার। কিছুক্ষণ আগে যার আমি সম্ভব নষ্ট করতেছিলাম সেই আমার মেয়ে রূপসী না।
ওগো ঈশ্বর, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। তোকে আমি ছাড়বো না জানোয়ার, তোকে কুচিয়ে শেষ। একে তো ফাদার না, তাহলে আমি কাকে মারলাম? ফাদারের ছদ্মবেশে হতার জন্মদাতা বাবা। আমি স্বীকার করছি মা, আমি তোর মা। ওর মা বটে। এই লোকটা আমার বাপ বটে। আমি কেমন করে আমি মুখ দেখাবো, কেমন করে বলবো আমি আমার ওরফে ফাদারকে খুন করার অপরাধে আমি রূপসীকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। রূপসী তাই কৃতকর্মে সাজা নিতে থানায় যাচ্ছে। চলো আমরা সবাই চলে যাই আমার বৌমার পরমার সন্ধানে। বৌদি। বৌমা! পরমা কোথায়? পরমা বৌদিমণি কোথায়? কোথায় বৌদিমণি? আসবে আসবে বড়বাবু, আসবে নিশ্চয়ই। বৌদিমণি ফিরে আসবে, তাকে তো আসতেই হবে। এসে গেছে। আমি তোমার চিকিৎসার টাকা নিয়ে এসেছি, আমি তোমার টাকা এসেছো পরমা? আমি আবার ভালো হয়ে উঠবো, আমি আবার রোগমুক্ত হবো। কিন্তু কিন্তু পরমা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? ভিক্ষা করে তো এত টাকা রোজগার করা যায় না। বলো বলো পরমা, বলো এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তোমার পরমার ইজ্জত বিক্রির টাকা। হ্যাঁ গো, তোমার পরমা তার সোহাগ সিঁদুরকে বাঁচাতে সে নিজে নষ্ট হয়ে গেছে, তার সিঁদুর ময়লা হয়ে গেছে। তাই তো এই ময়লা সিঁদুর নিয়ে আমি ওই গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়তে চললাম। যেও না পরমা, যেও না। তোমার মতো সতী স্বামী স্ত্রী কখনো কলঙ্ক হতে পারে না, ওই সিঁদুর কখনো ময়লা হতে পারে না। যে স্ত্রী তার স্বামীর জীবন রক্ষার জন্য নিজের মান সম্মান বলি দিয়ে পয়সা রোজগার করে চিকিৎসা করায়, সে সিঁদুর কখনো ময়লা হয় না। বলুন না, বলুন না বাবু মশাইরা, সিঁদুর কি কখনো ময়লা হয়? আমি বলছি সম্মানের চেয়ে সোহাগ আগে। যদি সোহাগ না থাকে তাহলে সম্মানের কদর কতটুকু? আর আমি বলছি স্বামী তো সিঁদুর কোনোদিন ময়লা হয় না। আর কোনো কিন্তু নয়, আর কোনো প্রশ্ন নয়। আমরা সব প্রশ্নের উপেক্ষা করে সমাজের দিকে প্রশ্ন ছুটে বলছি, আপনারা বলুন না, সোহাগ আগে না সম্মান আগে? সবার মনে প্রশ্ন নয়। মা বোনেরা বলতে পারেন সিঁদুর কখনো ময়লা হয়?